হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি চাইনিজ বিএল সিরিজ টু মাই শোরের এপিসোড 12। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে জিয়াও সেই ছোট্ট ঘরটার ভেতর আছে এবং সুলং সেখানে যায় এবং দেখা যায় যে সুলং তার কথাগুলো বলে। সে যখন বেরিয়ে আসতে নেয় তখনই দেখা যায় যে জিয়াও তার পাটা ধরে বসে এবং বলে যে সুলং প্লিজ তুমি যেও না। এরপর জিয়াও আবারও বলে যে আমি সেরকম একজন মানুষ যে বিশ্বাসই করতাম না যে ভালো মানুষ হয়, এবং সে আরও বলে যে আমি অনেক বিশ্বাস করতাম যে মানুষ শুধু খারাপভাবেই জন্মায় এবং কাইন্ডনেস কখনোই সার্ভাইভ করে না। এরপর সে আরও বলে যে যখনই মানুষের স্বার্থ তার ভেতর ইনভলভ হয় কেউই আর ট্রুলি কাইন্ড থাকতে পারে না। এরপর দেখা যায় সে আরও বলে যে আমি প্রথমে ভেবেছিলাম যে তুমি মিথ্যে ভালো সাজা নাটক করছো, তার জন্যই আমি তোমার সাথে এই খেলাটা খেলেছি। এবং সে আরও বলে যে আমি তোমার সত্যটা উন্মোচন করতে চেয়েছি, কিন্তু তারপরে আমি বুঝতে পারলাম যে তুমি সত্যি একজন ভালো মানুষ। এবং দেখা যায় যে সে আরও বলে যে তুমি নিজের চিন্তা কখনোই করনি, তুমি সকলের সমস্যা সমাধানের চেষ্টা করেছো। এবং দেখা যায় সে আরও বলে যে যতই তুমি সেটা করেছো আমি নিজের ওপর ততই বেশি লজ্জিত হয়েছি। তারপর দেখা যায় সে আরও বলে যে আমি এটা বিশ্বাসই করতাম না যে এরকম কিছু হতে পারে, তার জন্যই আমি তোমাকে চাইতাম যে তোমার এসব ধূলিসাৎ হয়ে যাক, তুমি মাটিতে নেমে আসো। তারপরে আমি আবিষ্কার করলাম যে আমি সত্যিই তোমার প্রেমে পড়ে গেছি। এই কথা বলার পর দেখা যায় যে সে কান্না করতে থাকে এবং দেখা যায় যে সে আরও বলে যে আমি চাইতাম যে তুমি শুধু আমার ওপরই কাইন্ড হও। এই কথা বলার পরেই দেখা যায় যে জিয়া উঠে বসে এবং বলে যে কিন্তু তখনও আমি স্বীকার করিনি যে আমি তোমাকে ভালোবাসি। এবং দেখা যায় যে সারা বলে যে আমি ভেবেছিলাম যদি তোমাকে আমি বেডে নিতে পারি তাহলে আমার ভেতরের জ্বলা যেই আগুন সেটা কিছুটা হলেও নিভে যাবে এবং আমি খুব ইজিলি তোমাকে ছেড়ে দিতে পারবো। এই কথা বলার পর দেখা যাচ্ছে সে সুলাগান আবার পায়ে ধরে এবং বলে যে কিন্তু যখন তুমি আস্তে আস্তে করে আমার সকল মিথ্যা উন্মোচন করা শুরু করলে তখনই আমি প্যানিকড হয়ে গেলাম। এবং দেখা যায় যে সে আরও বলে যে আমি এটা কেয়ার করি না যে রিলেশনশিপটা কে শেষ করেছে। এবং দেখা যায় যে সে আরও করে আমি যে উষ্ণতা তোমার কাছ থেকে পেয়েছি এবং যে আনন্দ আমি অনুভব করেছি এটা হারিয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে, এই চিন্তা আমাকে একদম পাগল করে দিয়েছে। এরপর দেখা যায় যে সে আবারও ঢেলান দিয়ে বসে এবং বলে যে আমি কখনোই আশা করিনি যে এটা এতটা হার্ট করবে আমাকে। যেও এবার ঈশ্বরের হাত ধরতে নিয়েও আবার ধরে না। সে দেখা যায় যে বলা শুরু করে যে আমি তোমাকে থ্রেট করা শুরু করলাম এবং একের পর এক থ্রেট দিতেই থাকলাম যাতে করে তুমি আমার কাছেই থাকো, এবং এছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না তোমাকে আমার কাছে রাখার। এরপর দেখা যায় যে সে আরও বলে যে আমি জানি আমি ভুল করেছি। এবং দেখা যায় যে সে আরও বলে যে আমি কি করতে পারতাম, এবং আরও অ্যাড করে যে আমি আর কি করলে তুমি আমার কাছে থাকতে। দেখা যায় যে ইউসুলং সে ওর এই কথাগুলো শুনতে থাকে। দেখা যায় যে এক পর্যায়ে আবার জিয়া বলে যে সুলং। এরপর দেখা যায় যে সে আবার ওর হাতটা ধরে এবং বলে যে আমি যে কোনো প্রাইস দিতে রাজি আছি, প্লিজ তুমি আমাকে আরেকটা চান্স দাও। এই কথা বলার পর দেখা যায় যে সে হাতটা শক্ত করে ধরে এবং সে বলে যে আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও। কিন্তু দেখা যায় ইসুলংয়ের কোনো হেলদোল থাকে না, সে ওর কথাগুলো শুনতে থাকে। তখনই দেখা যায় যে যে আবারও বলে যে সুলং। এরপর ওর মুখের দিকে তাকায় এবং তখনই দেখা যায় ও নিশ্চুপ হয়ে আছে। এরপরেই দেখা যায় যে সুলং ঝাড়া দিয়ে ওর হাতটা সরিয়ে দেয় এবং সে ফানসাওর দিকে ঘুরে দাঁড়ায় এবং বলে যে ফানসাও, আমি এই চিন্তা করতে করতে পাগল হয়ে যেতাম যে তুমি কেন আমার সাথে এগুলো করছো, কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়ালো, তুমি আমার সাথে এগুলো করেছো কারণ আমি একজন ভালো মানুষ এই জন্য। তখনই দেখা যায় যে ওর চোখে পানি চলে আসে এবং তখনই দেখা যায় যে সে আবারও বলে যে আমার কাজ, আমার ফ্যামিলি, এবং দেখা যায় যে সে আরও বলে যে এই সব কিছু তুমি ধ্বংস করে দিয়েছো এবং আমার লাইফটাকে তুমি হেল বানিয়ে দিয়েছো। এবং সে আরও বলে যে যতটুকু কমফোর্ট আর হ্যাপিনেস আমার জীবনের ছিল সেটুকুও তুমি দূর করে দিয়েছো। এবং তখনই দেখা যায় যে সে কান্না করতে করতে বলে যে ফানসাও, তুমি এ সব কিছু করেছো শুধু এই জন্য যে আমি তোমার প্রতি কাইন্ড ছিলাম। এরপর দেখা যায় যে সে কান্না করতে থাকে এবং তখনই দেখা যায় যে সে জিয়ার কাছে গিয়ে ওর কলারটা ধরে এবং বলে যে ফানসাও, আমি আমার হৃদয়টা তোমাকে দিয়ে দিয়েছি। এবং সে আরও বলে যে আর তুমি আমার সাথে কি করলে। এরপর দেখা যায় সে আরও বলে তুমি আমাকে ইনসাল্ট করলে, আমার সাথে মিথ্যা কথা বললে। এবার আরও অ্যাড করে যে তুমি ছক কষলে আমাকে ঠকাবার এবং থ্রেট করতেই থাকলে একের পর এক। এত কিছু করার পরেও তুমি আবার নতুন করে শুরু করার কথা ভাবতে পারো কি করে, তোমার সাহস কী করে হয় তুমি এটা আমাকে আবার জিজ্ঞাসা করছো। সে আবার বলে যে তোমার কি মনে হয় না যে তোমাকে আমি মেরে ফেলিনি, এটাই তোমার প্রতি সবথেকে বড় দয়া আমি দেখিয়েছি। তখন দেখা যায় যে জিয়াও সে চোখ বন্ধ করে রাখে এবং এরপর দেখা যায় যে ও চোখ খুলে তাকায় এবং বলে যে আমি জানি আমি মৃত্যু ডিজার্ভ করি। এবং সে আরও বলে যে আমি এটাও জানি যে আমি হেলেই থাকবো। তারপর দেখা যায় যে সে আবার বলে যে সুলং। তখন দেখা যায় সুলং ওর কলারটা ছেড়ে দেয় এবং তখন দেখা যায় যে ও ওকে জড়িয়ে ধরতে চায় এবং বলে যে সুলং প্লিজ আমাকে লাস্ট বারের মতো তুমি বাঁচাও। কিন্তু দেখা যায় সুলং উঠে দাঁড়ায় এবং তখনই দেখা যায় যে জিও ওর হাত ধরে অনুরোধ করতে থাকে। তখনই দেখা যায় সুলং বলে যে ফানসাও, তুমি একটা ব্যাপারে একদম ঠিক কথাই বলেছো,
তখন সে বলে যে, "আমি নিজেকে অনেক কনফিডেন্স মনে করতাম। আমি ভাবতাম যে আমি তোমাকে বাঁচাতে পারবো।" এবং দেখা যায় যে সারা বলে যে, "কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে তোমার সাথে একদম তলিয়ে দিলে।" এবং দেখা যায় যে সে আরও বলে যে, "এখন তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না তুমি ছাড়া।" ফানসাও তখন বলে যে, "কি বলছো?" তখনই দেখা যায় যে ইউসুলাং আবারও বলে যে, "তুমি যদি সত্যিই প্রায়শ্চিত্ত করতে চাও তাহলে তুমি আমাকে যেতে দাও।" এই কথা বলার পর দেখা যায় যে ও ঘুরে দাঁড়ায়। তখনই দেখা যায় যে ফানসাও সেই কথা শুনেই সে জ্বলে ওঠে এবং ও দাঁড়িয়ে ওর কানের কাছে মুখ টেনে নেয় এবং বলে যে, "আমি পারবো না।" এই কথা শুনে দেখা যায় যে ইউসুলাং ঠেলে ওকে সরিয়ে দেয় এবং জিয়াও সে অলের সাথে গিয়ে বাড়ি খায়। তখন ইউসুলাং বলে যে, "যেমনটা আমি ভেবেছিলাম তেমনটাই বলেছ।" এবং সারা বলে যে, "ফানসাও, তুমি কি জানো তুমি হিউম্যান ইভিলের প্রত্যেকটা পদ অনুসরণ করছো এবং তোমার কথায় আর কাজে সেটাই প্রুফ হচ্ছে।" এই কথা শুনে দেখা যায় যেও কিছুই বলে না। তখন ইউসুলাং আবার বলতে, "ফানসাও, আমি অলরেডি আমাদের এন্ডিংটা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি।" এবং দেখা যায় যে তখন জিও ওর দিকে তাকায়। তারপর দেখা যায় সে আরও বলে যে, "যদি তুমি আমাকে মৃত্যুর দিকে পুশ না করো তাহলে আমি তোমার মৃত্যু আগে নিশ্চিত করব।" এই কথা বলার পর দেখা যায় যে ইউসুলাং ওখান থেকে চলে যায় এবং ও চলে যেতেই দেখা যায় যে জিয়াও সে ওই অলের উপর কতগুলো ঘুষি মারে এবং দেখা যায় যে তারপর শান্ত হয়ে সে সামনের দিকে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইউসুলাং তার রুমে ঢোকে এবং সে জিয়াওর যে মেজো ভাই থাকে তাকে কল করে এবং বলে যে, "মিস্টার ইউ, আপনার ড্রাইভটা আপনি আমাকে দিয়ে দিন।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জিয়াও সে তার অফিস চেঞ্জ করে এবং এরপর দেখা যায় যে সে যখন বাড়িতে ঢোকে তখনই দেখা যায় যে ইউসুলাং তার রুমের লাইটটা বন্ধ করে দেয় এবং সেদিকে তাকিয়ে জিয়াও একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর আমরা দেখতে পাই যে জিয়াও সে রান্না করছিল এবং ফোনে তার অফিসের এক কলিগের সাথে কথা বলছিল এবং দেখা যায় যে সে বলে যে, "ওগুলো আমাকে এখনই পাঠিয়ে দাও, আমি এখনই দেখবো এই ফাইলগুলো।" এরপরে আমরা দেখতে পাই তার রান্না করা শেষ হয় এবং সে ইউসুলাংয়ের দরজায় গিয়ে নক করে। ভেতরে কোনো সাড়া শব্দ না পেয়ে জিয়াও দরজাটা খোলে এবং দরজায় দাঁড়িয়েই বলে যে, "আমি সিমেন্ট পর্ক বোন স্যুপ বানিয়েছি। এটা হিলিংয়ের জন্য অনেক ভালো। তুমি অনেক বেশি ওয়েট লস করে ফেলেছো।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা দুজনেই ডাইনিং টেবিলে আসে এবং দেখা যায় জিয়াও একটা বাড়িতে ওই স্যুপটা নেয় এবং বলে যে, "এটা পান করো যতক্ষণ এটা গরম আছে।" তারপর দেখা যায় যে ইউসুলাং ওটা হাতে নেয় এবং ইচ্ছে করেই সে তার রানের উপর ওই গরম বাটিটা ফেলে দেয় এবং দেখা যায় যে জিয়াও একটু প্যানিকড হয়ে যায় এবং দেখা যায় যে সে ওখান থেকে ধরতে গিয়েও আবারও থেমে যায়। তারপর দেখা যায় যে সে ওখান থেকে চলে যায় এবং একটা কেচি নিয়ে ফিরে আসে। এরপর দেখা যায় যে সে কেচি দিয়ে ওপরের অংশটা কেটে ফেলে এবং ওটা বের করে ফেলে। দেখা যায় যে ওখান দিয়ে লাল হয়ে যায়। তখনই দেখা যায় যে ইউসুলাং ওটা হাত দিয়ে ধরতে নেয়। কিন্তু তখনই জিয়া ওর হাতটা ধরে ফেলে এবং তখনই দেখা যায় ও বলে যে, "আচ্ছা চলো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি।" তখনই দেখা যায় ইউসুলাং উঠে দাঁড়ায় এবং বলে যে, "না, আমি যাব না।" একথা বলার পর দেখা যায় যে সে ওখান থেকে চলে যেতে নেয় আর বলে যে ঠান্ডা পানি হলেই হয়ে যাবে। কিন্তু দেখা যায় জিয়াও বলে যে, "তুমি যদি এটা ট্রিটমেন্ট না করাও তাহলে এটা ইনফেক্টেড হওয়ার পসিবিলিটি আছে। চলো, আমি তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি।" তখন দেখা যায় যে ইসলাম বলে যে, "না, আমি কিছুতেই যাব না।" তখন দেখা যায় জিয়াও বারবার ওকে অনুরোধ করতে থাকে। কিন্তু দেখা যায় ইসলাম কিছুতেই ওর কথা শুনে না। সে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। তখনই জিয়াও বলছে, "আচ্ছা ঠিক আছে, তুমি বেশি নড়াচড়া করো না। আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি।" এ কথা বলার পর দেখা যায় যে জিয়াও ওখান থেকে বেরিয়ে যায়। তখনই দেখা যায় যে ইসলাম সে তার ড্রেস চেঞ্জ করে নিচে আসে এবং আশেপাশে তাকায়। তারপর দেখা যায় যে ইসলাম সে জিয়ার যে ল্যাপটপটা আছে ওটা খোলার চেষ্টা করে। কিন্তু দেখা যায় যে জিয়াও ওটায় পাসওয়ার্ড দিয়ে রেখেছিল। যার কারণে সে ওটার অ্যাক্সেস পায় না। এরপর দেখা যায় যে জিয়াও ওই ঔষধ নিয়ে এসে ইউসুলাংয়ের কাছে আসে এবং বলে যে, "দাঁড়াও, আমি এই ওষুধটা তোমাকে লাগিয়ে দিচ্ছি।" তখনই দেখা যায় যে ইউসুলাং ওটা ওর হাত থেকে নিয়ে যায় এবং বলে যে, "আমি নিজেই এটা লাগাতে পারবো।" এই কথা বলার পর দেখা যায় যে সে জিয়ার হাত থেকে ওই ঔষধটা নিয়ে ওখান থেকে চলে যায়। আর দেখা যায় যে জিয়াও সে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইউসুলাং সে রেডি হয়ে নিচে নামে এবং ওকে নিচে নামতে দেখেই দেখা যায় যে জিয়াও ওর কাছে দৌড়ে আসে এবং বলে যে, "তুমি কি কোথায় যাচ্ছ?" এবং বলে যে, "তুমি কি কারো সাথে মিট করতে যাচ্ছ?" তখনই দেখা যায় যে ইউসুলাং সে জুতা পরতে, পরতে বলে যে, "মিস্টার ফ্যানু, আপনাকে কি সব কথা বলতে হবে আমার যে আমি কোথায় যাচ্ছি বা কার সাথে দেখা করতে যাচ্ছি?" তখনই দেখা যায় যে জিয়া বলে যে, "না, সেরকম কিছুই না।" এবং সে আরও বলে যে, "এখন থেকে আমি তোমার কোনো বিষয়েই নাক গলাবো না, যতক্ষণ পর্যন্ত আমি তোমার পাশে থাকতে পারি।" এই কথা বলার পর সে দরজার নবটা ছেড়ে দেয় এবং তখনই দেখা যায় যে ইলশুলাং সে দরজাটা খোলে এবং বলে যে, "তোমার সবথেকে বেশি ক্ষতিকর জিনিস আমার জন্য কী জানো সেটা তুমি? কারণ তুমি আমাকে ছেড়ে দিচ্ছ না।" এই কথা বলার পর দেখা যায় যে ইলশুলাং সে ওখান থেকে বেরিয়ে যায় এবং দেখা যায় যে জিয়াও সে হার্টব্রোকেনের মতো ওখানে দাঁড়িয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সুলং সে প্রেসিডেন্ট কিং এর সাথে দেখা করতে যায়। প্রেসিডেন্ট কিং ওকে দেখে বলে যে, "তুমি কি করে এতটা ওয়েট লস করতে পারো?" এবং সে বলে যে, "ফানসা তোমাকে এভাবে ট্রিট করছে? তুমি কি চাও আমি পুলিশকে কল করি?" তখন ইউসুং বলে যে, "এত তাড়াহুড়োর দরকার নেই।" সে আরও বলে যে ড্যাশ ক্যামের যে ভিডিওটা এসেছে ওটা স্পাইং এর পর্যায়ে পড়ে না এবং সে এটা ডিস্ট্রিবিউটও করেনি। তখন দেখা যায় যে সে আরও বলে যে, "এই ভিডিওটা তুমি হ্যাক করে
করেছো এবং তুমি লিক করেছো। পুলিশ যদি জিজ্ঞাসাবাদ করে তাহলে কে রেসপন্সিবিলিটি নেবে বুঝতে পারছো তো? কিন তখন বলে যে আচ্ছা সে যে তোমাকে এরকম বন্দি করে রেখেছে সেটা বুঝি ক্রাইমের পর্যায়ে পড়ে না? তখনই দেখা যায় ইউসুলাং বলে যে সে আমাকে বন্দি করে রাখেনি। সে জাস্ট এই কথা বলার পর দেখা যায় যে ও থেমে যায় এবং সে কথাটা কাটিয়ে নেয় এবং বলে যে যাই হোক বাদ দাও। কিন তখন বলে যে তোমার প্ল্যান কি এখন? এবং সে আরও বলে যে তুমি কি করতে চাও? আমাকে জাস্ট বলো। তোমার যদি কোনো হেল্প দরকার হয় তাহলে আমি তোমাকে অবশ্যই হেল্প করব। তখনই দেখা যায় যে সুলং বলে যে আচ্ছা ওই ভিডিওটা তুমি ফানসার কম্পিউটার থেকে হ্যাক করেছো তাই না? তখন দেখা যায় কিং একটু হাসে এবং বলে যে আসলে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে মেজরেট করেছি। এবং সে আরও বলে যে যদি বাবা আমাকে ফোর্স করে ফ্যামিলি বিজনেসে না বসাতো তাহলে কখনোই আমি আমার ড্রিম থেকে সরে যেতাম না। তখনই দেখা যায় যে এই কথা বলার পর সে আরও বলে যে এখন শুধু আমি যে স্কামবাগ আছে তাদের সাথে ডিল করি। তখনই দেখা যায় যে ইসলাম বলে যে তুমি কি যে কোনো কম্পিউটার হ্যাক করতে পারো? তখনই দেখা যায় যে কিং বলে যে সব তো করা সম্ভব না, কিন্তু কিছু আছে যেগুলো সিকিউরিটি সিস্টেম সেগুলো অনেক বেশি হাই, সেগুলো করা যায় না, কিন্তু যেগুলো নর্মাল সেগুলো অবশ্যই করা যায়। তখনই দেখা যায় যে ইসলাম তার পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে এবং সেটা সে কিনের হাতে দেয় আর বলে যে দেখো তো এই অ্যাপ্লিকেশনটা মডিফাই করা যাবে কিনা। কিং তখন সেটা হাতে নিয়ে দেখে এবং বলে যে আমাকে চেক করতে দাও। এরপর দেখা যায় যে সে সেটা তার ল্যাপটপে ঢুকায় এবং একটু চেক করেই বলে যে এটা এটা তো একদমই ইজি। তখনই দেখা যায় সারা জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি এটা কি ফানসার বিরুদ্ধে ব্যবহার করতে চাইছো? তখনই দেখা যায় ইসুলং একটু চুপ করে থাকে। তারপর ওর দিকে তাকায় আর বলে যে আমি কিভাবে তোমাকে থ্যাংক ইউ বলতে পারি? তখনই দেখা যায় কিং বলে যে আমাকে থ্যাংক ইউ বলবে? তখনই দেখা যায় যে সে ইসুলংয়ের বডির দিকে তাকায় এবং ইসুলং কিছু একটা বুঝতে পারে। সে তখন বলে যে তুমি আমার ওই ভিডিওটা দেখেছো তাই না? তখনই দেখা যায় যে কিং একটু ইতস্তত করে এবং তখনই দেখা যায় সে বলে যে আরে না না, আমি তো ওটা দেখিনি। আমি দেখতে শুরু করেছিলাম, কিন্তু যখনই বুঝলাম যে এতে কোনো গরমিল আছে তৎক্ষণাৎ আমি ওটা বন্ধ করে দিয়েছি। আমি ফানসার মতো এত টুইস্টেড না। এরপর সে আরও বলে যে তুমি তো জানো যে আমি স্পিরিচুয়ালি আমি প্লাটোনিক। আমার কাছে কোনো ফিজিক্যাল কন্ট্রাক্ট মিন করে না। তখনই দেখা যায় যে ইসলাম তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে কিভাবে থ্যাংক ইউ বলতে পারি বলো? তখনই দেখা যায় যে কিং সে বলে যে আমি শুধু এতটুকুই তোমাকে বলতে চাই যে কখনো যদি তুমি ফানসাওকে ছেড়ে আসো আমি কি তোমাকে কোর্ট করতে পারবো? তারপর দেখা যায় যে সে আরও বলে যে এটা কোনো বিনিময় পন্থা না এবং সে আরও অ্যাড করে যে আমি জাস্ট তোমাকে রিকোয়েস্ট করছি। তখনই দেখা যায় যে ও আরও বলে যে তুমি কি আমাকে একটা চান্স দেবে? তখনই দেখা যায় যে ও ওর দিকে তাকায় এবং শিলং বলে যে সরি এবং সে আরও বলে যে আমি এই মুহূর্তে কোনো ডেট করার কথা ভাবছি না। তখন দেখা যায় যে কিং বলে যে আচ্ছা ঠিক আছে, আমি সেই পর্যন্ত ওয়েট করব। প্রেসিডেন্ট কিং তখন বলে যে আমি ইয়ং, আমি তোমার জন্য ওয়েট করতে পারবো। এবং দেখা যায় যে সে তার ল্যাপটপটা গুছিয়ে নেয় এবং বলে যে আমি এটার কাজ শেষ হলে আমি তোমাকে ডাটা পাঠিয়ে দেবো। তখন ইউসুলাম মাথা নেড়ে হ্যাঁ বলে এবং কিং বলে যে আমি এখন যাচ্ছি। এই কথা বলে সে তার ল্যাপটপটা নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় এবং তখনই দেখা যায় যে ইউসুলাম সে তার পকেট থেকে তার ওয়ালেটটা বের করে এবং ওখানের যে বিলটা হয় সেটা সে টেবিলের উপর রেখে ওখান থেকে উঠে চলে যেতে নেয়। তখনই দেখা যায় যে জিয়ার মেজো ভাই ফানু ওকে ওখানে ডাকে যে ডিরেক্টরিও। তাকে দেখে দেখা যায় যে ও একটু অবাক হয়ে যায়। ফানু তখন বলে যে ফানসা কখন তোমার হাতে মারা পড়বে? আমি তো আর ধৈর্য ধরে অপেক্ষা করতে পারছি না। আমি ধৈর্য ধরতে ধরতে প্রায় মরেই যাচ্ছি। তখনই দেখা যায় যে ইউসুলং সে তার টেবিলের কাছে যায় এবং চেয়ার টেনে বসতে বসতেই বলে যে আচ্ছা সেকেন্ড ইয়ং মাস্টার, ফানসার সাথে কিসের আপনার এত দ্বন্দ্ব? আপনি কেন তাকে ধ্বংস করার জন্য এত ডেসপারেট হয়ে আছেন? তখন ফানু বলে যে এটা মুখে বলার দরকার নেই ডিরেক্টরিও। সে আর বলে যে এটা শুধু স্ট্রাগল পাওয়ার আর প্রফিটের জন্য। এবং দেখা সে আর বলে যে আমরা তিনজন ভাই এবং তিনজন মায়ের। সে আর বলে যে যে বড় সে ছিল ওয়াইফ এবং যে ছোট সে ছিল ওই ওল্ড ম্যানের সব থেকে ফেভারিট এবং আমার মা সে সবসময় আউটসাইডার ছিল। এরপর দেখা যায় যে সারা বলে যে তিন ছেলের ভেতর আমিই সব থেকে কম্প্রোমাইজিং ছিলাম। ইভেন তার আঙ্কেলের কথা বলে যে ওই যে সুজং আছে সেও যখন তার সন ইন ল খুঁজলো তখন আমাকে দেখলো না। হয় ছোটজন নাহলে ডিভোর্সওয়ালা ওই বড়জনকেই তার চাই। এবং সে আরও বলে যে আচ্ছা আমি যদি এসবের বিষয়ে যদি ফাইট না করি তাহলে কি এই ফ্যামিলিতে আমার জায়গা হবে? তখনই দেখা যায় যে সে আরও বলে যে আচ্ছা থার্ড ব্রাদার তো এখন প্রায় সময় সে বাসাতে বসেই তার কাজ করে। ইভেন তার যে কাজের ল্যাপটপ সেটাও সে বাসায় নিয়ে আসে। এই সময়টাতেও আপনি কাজে লাগাতে পারেন। আমি আপনাকে যে ড্রাইভটা দিয়েছি সেটা আপনি সেই ল্যাপটপে ঢুকিয়ে জাস্ট সিম্পল কিছু কমান্ড দিলেই ওখানের যত ডাটা আছে সেগুলো আমার কাছে চলে আসবে। তাহলেই কাজ শেষ। এরপর দেখা যায় যে সে আরও বলে যে কিন্তু ডিরেক্টর ইউ, আমি অনেক দিন ওয়েট করলাম কিন্তু কোনো ডাটাই পেলাম না। এর কারণটা আসলে কি? তখনই দেখা যায় যে সে এই কথা বলে ইউসুলংয়ের দিকে তাকায়। ইউসুলং তখন বলে যে সেকেন্ড ইয়ং মাস্টার, আপনাকে মনে হয় পথটা চেঞ্জ করতে হবে। সে আরও বলে যে আপনি আমাকে ওই ডাটাগুলো পাঠিয়ে দিন, আমি না হয় একটা ফাইল রিপোর্ট করে দেবো। সে আরও বলে যে তাহলে আমার রাগও ভাঙা হবে এবং আপনিও এই সিচুয়েশন থেকে মুক্তি পাবেন। এবং দেখা যায় সে আরও বলে যে আপনিও অনেকে ক্রিটিসাইজ থেকে মুক্তি পাবেন, যেমন আপনি বাসার ভেতর ফাইট করছেন, এসব ব্যাপারে আপনাকে আর চিন্তা করতে হবে না। তখনই দেখা যায় যে ফানু
অনেক খুশি হয়ে যায় এবং বলে যে ভেরি গুড, এবং সে আর বলে যে আচ্ছা, থার্ড ব্রাদার মনে হয় আপনাকে খুব ভালোভাবে হার্ট করেছে, এবং সে আর বলে যে ডোন্ট ওয়ারি, আমি যদি এভিডেন্স পাই তাহলে একটা কপি আমি আপনার জন্য অবশ্যই তৈরি করে রাখবো, এবং আপনি সেটা দিয়ে যা খুশি করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তখনই দেখা যায় ইউসুলাং একটু হাসে এবং বলে যে সেকেন্ড ইয়ং মাস্টার, আচ্ছা, আপনি খুবই ইগার ফানশাওর ওই কম্পিউটারের ডাটাগুলো পাওয়ার জন্য। শুধু কি ফানশাওকে ধ্বংস করার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? নাকি আপনি শুধু তাকে ধ্বংস করতে চান না, কিন্তু ওই ডাটাগুলোর ভেতর আপনার কি কোনো সিক্রেট লুকিয়ে আছে? এই কথা শুনলে দেখা যায় যে ফানু অনেক অবাক হয়ে যায় এবং বলে যে আরে কি বলছেন আপনি? এবং সে আরও বলে যে এই যে কোম্পানি, সেখানে তো আমার কোনো পাওয়ারই নেই, আমার সিক্রেট আসবে কোথা থেকে? এই কথা শুনে দেখা যায় ইউসুলাং একটু হাসে এবং বলে যে আমি জাস্ট আপনার সাথে জোকস করছিলাম, প্লিজ আপনি কিছু মনে করবেন না। এই কথা বলার পর দেখা যায় সে আরও বলে যে আমি চেষ্টা করেছি, কিন্তু ফানসার কম্পিউটার সেটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা, আমি ওটার ভিতরে ঢুকতে পারিনি। এবং দেখা যায় সারা বলে যে আসলে আমার ইন্টেনশন ছিল, কিন্তু আমার অ্যাবিলিটি নেই। তখন এই ফানু বলতে কী করে বলতে পারেন আপনি এ কথা? আপনি কি আপনার মাইন্ড চেঞ্জ করে ফেলেছেন? তখন দেখা যায় যে ইউসুলং সে একটা টিস্যু নেয় এবং তার হাতটা মোছে আর বলে যে আসলে লিমিটেড অ্যাবিলিটি থাকলে এরকমই, এবং সে আর বলে যে সরি আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করার জন্য। এরপর দেখা যায় যে সে ওখান থেকে উঠে দাঁড়ায়, সে বেরিয়ে চলে যেতে নেয়। তখনই দেখা যায় যে ইয়ং মাস্টার ইউ সে আবারও ডাকে যে ডিরেক্টর ইউ। সে আর বলে যে তাড়াহুড়ো করার দরকার নেই, মাত্র তো কয়েক মাস হলো। এবং সে আরও বলে যে আপনি অলরেডি ফানশাওকে কয়েকটা স্ট্রেস দিয়ে দিয়েছেন এবং সে তার মাথা ফাটানোরও উপক্রম হয়েছে। সে আরও বলে যে তারপর আপনি নিজেকে বলছেন যে আপনার অ্যাবিলিটি নেই। এবং সে আরও বলে যে সে মাত্র 18 বছর বয়সী এবং সে এখনও সাগর দেখলে স্ট্রেস ঠিক রাখতে পারে না। তারপর দেখা যায় যে সে আরও বলে যে সো ডিরেক্টর ইউ, আপনাকে এত বেশি মডেস্ট হতে হবে না। এবং দেখা যায় সে আরও বলে যে আপনি যে কন্ডিশন রাখবেন আমি সেটাই ফুলফিল করার চেষ্টা করব। এবং সে আরও বলে যে আমার সাথে এত পোলাইটও আপনাকে হতে হবে না। কিন্তু দেখা যায় ইউ চলে যেতে নেয়। তখনই ও আবার বাধা দেয় এবং বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ফোর্স করবো না ডিরেক্টর ইউ। সে আরও বলে যে আচ্ছা, ফার্স্ট প্ল্যান যদি কাজ না করে তাহলে আমরা সেকেন্ডটাই চলে যাই। তখন দেখ সারা বলে যে আপনি তো রিভেঞ্জ চান তাই না? তাহলে আপনি আমার কাছে কেন আসছেন না? এবং সারা বলে যে আমরা একসাথে যদি জুটি গঠন করি তাহলে আমাদের দেখে ফানসা এমনিতেই রাগে ফেটে পড়বে। তখনই দেখা যায় যে সে আরও বলে যে এই প্ল্যানটা কীরকম? সে আরও বলে যে এই কাজটা করলে আমরা তাড়াতাড়ি এটা শেষ করতে পারবো। তখনই দেখা যায় যে ডিরেক্টরিও বলে যে আচ্ছা ঠিক আছে। এরপর সে একটু কাছাকাছি আসে ওর এবং বলে যে সেকেন্ড ইয়ং মাস্টার, আপনি যদি আমাকে টপ পজিশন নিতে দেন তাহলে অবশ্যই আমি আপনার কাছে আসবো। এসব কথা শুনে দেখা যায় যে ফানু একদম টাসকি খেয়ে যায় এবং বলে যে ডিরেক্টরিও, আমি ওভাবে মিন করতে চাইনি। এবং সে আরও বলে যে আমি বলতে চেয়েছি যে আমরা জাস্ট অভিনয় করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এটা করার দরকার নেই। তখনই দেখা যায় যে সুলং সোজা হয়ে দাঁড়ায় এবং বলে যে আগে আমি ফানসার সাথে ছিলাম কারণ সে বেডে অনেক ভালো ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে শেষমেশ সে এরকম মাথা খারাপ একজন মানুষ বের হবে। তারপর দেখা সে আরও বলে যে সো ইয়ং মাস্টার, আপনার প্রতি একটা অ্যাডভাইস, আপনি এই গেমটা একদমই লাইটলি নেবেন না। এবং দেখা যায় সে আরও বলে যে না হলে আপনি একদম নিঃস্ব হয়ে যাবেন। এবং সে আরও বলে যে আপনার সব কিছুই শেষ করতে হবে এবং সব কিছু হারাতে হবে। এই কথা বলে দেখা যায় যে সুরং ওখান থেকে চলে যায় এবং দেখা যায় যে ফানু সে একটু বিরক্ত হয় এবং বলে যে সে আমাকে ট্রিক করে বোকা বানালো। এরপর দেখা যায় সে আরও বলে যে সত্যিই তার সাথে ডিল করা অনেক বেশি কঠিন। এরপর দেখা যায় যে সে তার পকেট থেকে ফোনটা বের করে এবং দেখা যায় যে সে আরও বলে যে বাট এইটা একদমই লস হয়নি। তখনই দেখা যায় যে সে ফোনটায় ওই একটু আগের কথাগুলো শোনা যায় যেগুলো ইউসুলাং ওকে বলেছিল, এবং দেখা যায় যে সেগুলো সে নিজেই শুনতে থাকে। এরপর দেখা যায় যে সে বলে যে আচ্ছা, ফানসাও যদি এগুলো শুনতে পায় তাহলে কি তার মাথা আবার অলের সাথে সে বাড়ি মারবে? এটার মানে কি এই নয় যে এখানেই ওর কাহিনী শেষ? এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ফানসাও সে তার ল্যাপটপটা নিয়ে সে শিলংয়ের দরজায় টোকা দেয় এবং দেখা যায় যে শিলং কিছু না বলতেও ও ভেতরে ঢোকে এবং বলে যে শিলং, আসলে আমি এই ব্যাপারটা একটু বুঝতে পারছি না, তুমি যদি একটু আমাকে বুঝিয়ে দিতে তাহলে খুব সহজ হতো। আসলে এই দুইটা ড্রাগস একই রকম। এবং তার সে আরও বলে যে আমি ঠিক কোনটা বা চুজ করবো বুঝতে পারছি না। তখন দেখা যায় যে শিলং বলে যে তুমিও তো এই বিষয়ে এক্সপার্ট তাই না? তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করছো? তখন দেখা যায় যে জিয়া একটু দমে যায় এবং বলে যে আমি শুধু সেলসের কথা জানি। এবং সে আরো বলে যে ব্যাপারটি সুপারফিশিয়াল। এরপর দেখা যায় সে আরো বলে যে আসলে এই ২ টা ড্রাগসে একই রকম ফর্মুলা ব্যবহার করা হয়েছে। এবং দেখা যায় যে সে আরো বলে একটা অথেন্টিক ইনগ্রেডিয়েন্টস এবং অন্যটা নর্দার্ন যে হার্ব আছে সেটা দিয়ে তৈরি করা। এবং সে আরো বলে যে এবং এখানের প্রাইসটাও অনেক বেশি সিগনিফিক্যান্ট। এবং সে আরো বলে যে আমি এটা কিভাবে জাজ করব ঠিক বুঝতে পারছি না। তখন ইউসুলাম বলে যে আমি না দেখে সেটা কিভাবে জাজ করব? এবং সে আরো বলে যে এটা আমার কাছে দাও, আমি দেখছি। তখনই দেখা যায় যে জিয়াও সে ওই ল্যাপটপটা নিয়ে ওখানে রাখে এবং সে নিজে ওর পাশে বসে আর বলে যে সব ইনফরমেশনই এখানে আছে।
তখনই দেখা যায় যে সুলং সে সোজা হয়ে বসে এবং সে ল্যাপটপে ওইগুলো দেখতে থাকে এবং তখনই দেখা যায় যে সে পাশ থেকে একটা গ্লাস তোলে পানি খাওয়ার জন্য। কিন্তু দেখা যায় যে গ্লাসটা খালি থাকে আর সেটা দেখে জিয়াও তখন ওই গ্লাসটা হাতে নেয় এবং বলে যে, "তুমি দেখো আমি তোমার জন্য পানি নিয়ে আসছি।" এই কথা বলে দেখা যায় যে জিয়াও সে দরজার দিকে হেঁটে চলে যেতে নেয়। তখনই পেছন থেকে সুলং বলে যে, "আচ্ছা গতকালকে তুমি যে জুসটা বানিয়েছিলে ডালিমের ওটা কি আছে?" তখনই দেখা যায় যে জিয়াও ওর দিকে তাকায় আর বলে যে, জুস তো নেই কিন্তু ডালিম আছে। আমি এখনই তোমার জন্য বানিয়ে আনছি। তুমি তোমার সময় নিয়ে ওটা দেখতে থাকো। এই কথা বলে দেখা যায় যে জিয়াও ওখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় সে দরজাটা আটকে দিয়ে যায়। তখনই দেখা যায় যে জিয়াও যাওয়ার সাথে সাথেই ইসুলাং সেই পেন ড্রাইভটা বের করে এবং সেটা জিয়াওর ল্যাপটপে সেট করে এবং দেখা যায় যে তার মনে পড়ে ওই কথাগুলো যে তুমি জাস্ট কিছু সিম্পল পিন দেবে। তখনই দেখা যাবে যে ওই সমস্ত ডাটা ল্যাপটপের তোমার ইমেইলে গিয়ে জমা হবে। তখনই দেখা যায় যে সে সেরকমভাবেই কাজ করে এবং দেখা যায় যে সত্যি, সত্যি সেই ডাটাগুলো তার ইমেইলে যাওয়া শুরু করে এবং দেখা যায় যে প্রসেস শেষ হতে, হতে সাথে সাথেই দেখা যায় যে ওখানে জিও চলে আসে এবং ইউসুলাম সে তাড়াহুড়ো করে সেই পেন ড্রাইভটা সে তার পিছনে লুকিয়ে ফেলে। জিও ভেতরে ঢোকে এবং বলে যে, "গতকালকের জুসটা নাকি একটু টক লেগেছিল এবং তুমি খুব কমই খেয়েছিলে। এজন্য আমি আজকে কিছুটা হানি এড করেছি।" তখনই দেখা যায় যে সে বলে যে, "এই নাও এবং খেয়ে দেখো যে এটার টেস্টটা এখন কেমন?" তখন ইউসুলাম বলে যে, "অথেন্টিক হার্বের দাম সবসময়ই একটু বেশি" এবং দেখা যায় সে আরও বলে যে, "কিন্তু এত বছরও যতটা বেশি হওয়ার কথা তারা আপনার থেকে তার থেকেও অনেক বেশি দাম চাইছে" এবং সে আরও বলে যে, "এর প্রকৃত দাম জানতে আমাদের হিস্টোরিক্যাল যে দামটা আছে সেটা জানতে হবে এবং এবছরের যে দামটা চলছে সেটার সাথে কম্পেয়ার করেই আমরা এবছরের যে দামটা সেটা জানতে পারবো।" তখনই দেখা যায় যে একথা বলে সে জুসটা পান করে এবং জিয়া ওর দিকে তাকিয়ে থাকে। সুতরাং সেটা বুঝতে পারে এবং দেখা যায় যে সে সেটা বুঝতে পেরেই বলে যে, "প্রেসিডেন্ট ফ্যান, আপনার যদি কোনো কিছু আর বলার না থাকে তাহলে আপনি এখন যেতে পারেন। আমি এখন ঘুমাবো।" একথা বলে সে ল্যাপটপটা বন্ধ করে দেয় এবং দেখা যায় যে সুলং ওখান থেকে উঠে চলে যেতে নেয় এবং তখনই দেখা যায় যে জিয়াও সে ওকে ডাকে যে, "সুলং।" এরপর দেখা যায় যে সুলং সে থেমে যায়। সুলং দাঁড়িয়ে ওর দিকে তাকায় এবং একটু এগিয়ে বলে যে, "আচ্ছা আজকে রাত্রে আমরা কি?" এই কথা বলার পর দেখা যায় যে সুলং বুঝতে পারে। সে ওর দিকে তাকায় এবং বলে যে, "প্রেসিডেন্ট ফ্যান, আপনি না যে সময় যেটা চান সেটাই করেন। কবে থেকে আপনি আবার অন্যের পারমিশন নেওয়া শুরু করলেন?" তখনই দেখা যায় যে জিয়ার মনটা খারাপ হয়ে যায় এবং সে বলে যে, "আমি আপনাকে আর ফোর্স করতে চাইছি না।" এই কথা শুনে দেখা যায় যে ইউসুলাং একটু হাসে এবং বলে যে, "তুমি আমাকে ফোর্স করতে চাইছো না?" এরপর ইউসুলাং আর বলে যে, "ফানশাও, তুমি আমার পুরো জীবনটা তছনছ করে দিয়েছো" এবং দেখা যায় যে সে আরও বলে যে, "এখন তুমি আমাকে বন্দি করে রাখতে চাইছো।" তারপর দেখা যায় সে আরও বলে যে, "এটা অনেক বেশি ইফোর্টের কাজ।" তখন দেখা সে আরও বলে যে, "তুমি কি জানো আমি তোমাকে জোর করে ছেড়ে যাচ্ছি না কেন? কারণ যেহেতু আমি তোমার কন্ট্রোল থেকে পালাতে পারবো না, তাই এখন তুমি আমার কাছে একটা টুল ছাড়া আর কিছুই না।" সে আরও বলে যে, "তুমি আমার কাছে জাস্ট একটা এডিকুয়েট বেডিং এর মতো।" এই কথা শুনে দেখা যায় যে জিয়াও অনেক রাগতে থাকে এবং দেখা যায় যে এক পর্যায়ে সে আস্তে, আস্তে তার শার্টের বোতামগুলো খুলতে শুরু করে এবং সুলং ওর দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় যে ও শার্টের বোতাম খুলতে, খুলতেই সুলংয়ের কাছে আসে এবং বলে যে, "যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে কোনো মিনিং রাখছি, আমি সে কাজটা করে যাব।" এরপর দেখা যায় যে সে সুলংকে কিস করতে যায়। কিন্তু সুলং তার মুখটা সরিয়ে ফেলে। এরপর দেখা যায় যে জিয়াও ওকে বেডের উপর ফেলে দেয় এবং দেখা যায় যে ওর ঘাড়ে কিস করা শুরু করে। এরপর দেখা যায় যে সুলং সে পূর্বের স্মৃতিগুলো মনে করে যেগুলো সে জিয়ার সাথে কাটিয়েছে। এরপর দেখা যায় যে আবারও বর্তমানে ফিরে আসে এবং তখনই দেখা যায় যে সে জিয়াওকে নিচে ফেলে দেয় এবং ওর গলাটা চেপে ধরে এবং তখনই দেখা যায় যে সে বলে যে, "আমার উচিত ছিল তোমাকে মেরে ফেলা।" জিয়াও তখন বলে যে, "তোমাকে এই ডার্টি কাজটা করতে হবে না" এবং সে আরও বলে যে, "রক্ত দিয়ে তোমার হাত রাঙাতে হবে না" এবং সে আরও বলে যে, "এটা খুব শীঘ্রই হতে যাচ্ছে" এবং দেখা যায় যে সে আরও বলে যে, "ঠিক যেমনটা তুমি চাইছো ঠিক তেমনটাই।" এরপর দেখা যায় যে ইসলাম বলে যে, "তুমি কি বলতে চাইছো?" তখনই দেখা যায় জিয়াও ওকে নিচে ফেলে আবারও কিস করা শুরু করে এবং দেখা যায় যে তারা দুজনে সেখানে ইন্টিমেট হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সুলং তার মায়ের সেই সিমেট্রির কাছে যায় এবং সেখানে গিয়ে তার মায়ের ছবির দিকে সে তাকিয়ে থাকে। এরপর সে তার মায়ের ছবির সামনে কিছু ফুল রাখে এবং বলে যে, "মা, অনেকদিন হলো আমি তোমাকে দেখতে আসি না" এবং আরও বলে যে, "গতকাল রাত্রে আমি আবার তোমাকে স্বপ্নে দেখেছি এবং চেনকেও স্বপ্নে দেখেছি। সে আমাদের পেছন, পেছন আসছিল। ভাইয়া, ভাইয়া বলে চিৎকার করতে, করতে। সে আমার সাথে ফাইট করছিল। তুমি আমার জন্য যে উডেন উইন্ডমিলটা বানিয়েছিলে সেটার জন্য।" এরপর দেখা যায় যে ওর অরফানেজে ছোটবেলার চিত্র দেখায়। সেখানে দেখা যায় যে অরফানেজের যে কেয়ারটেকার থাকে সে বলে যে, "তোমাদের আঙ্কেল এবং আন্টি আসছে। তোমাদের অনেক খাবার দেবে, অনেক আদর করবে। তোমরা সবাই ভালোভাবে থাকবে, ঠিক আছে?" তখন সব বাচ্চারা বলে যে, "জি।" তখন ওই মহিলা বলে যে, "আচ্ছা ঠিক আছে, গ্রেট।" এরপর দেখা যায় যে সে
বাইরে সে ভিজিটরদের ভেতরে ডাকে এবং বলে যে আপনারা ভেতরে আসুন। তখনই দেখা যায় যে অনেকগুলো বাবা-মা ভেতরে ঢোকে এবং দেখা যায় যে ওদেরকে দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এবং দেখা যায় যে এক বাবা-মা এক বাচ্চার কাছে চলে যায়। মানে যার যাকে ভাল লাগে তারা তার কাছেই যাচ্ছে। তখনই একটা প্যারেন্ট আসে এবং তাদের চোখ পড়ে সুলংয়ের দিকে এবং তখনই দেখা যায় যে ওই মহিলা বলে যে, "চলো ওর কাছে যাই।" তখনই দেখা যায় যে তারা দুজন ওর কাছে আসে এবং বলে যে, "এই বাচ্চাটা অনেক হ্যান্ডসাম আর এলিগেন্ট। চলো ওকেই আমরা অ্যাডপ্ট করি।" এরপর দেখা যায় যে ওই মহিলাদের বাসার চিত্র, ওই মহিলা প্রেগনেন্ট হয়ে যায় এবং দেখা যায় যে সে সুলংকে বাসা থেকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করে এবং সে তার স্বামীর সাথে এটা নিয়ে কথা বলে যে সে কেন এখনও চলে যাচ্ছে না। তখন ওই মহিলা বলে যে, "আমরা তাকে এনেছি বেশি দিন হয়নি। এখনই কী করে তাকে আমরা বের করে দিতে পারি এবং ওই অর্গানাইজেশনের সাথে কী করে আমি এটা নিয়ে কথা বলতে পারি?" তখনই দেখা যায় ওই মহিলা বলে যে সে এখন যথেষ্ট বড় হয়েছে। সে তার দেখাশোনা এখন অবশ্যই করতে পারবে। এরপর আমরা দেখতে পাই যে সুলং ও বাসা থেকে চলে আসে এবং দেখা যায় যে সে ময়লার ভাগাড়ের ভেতর খাবার খুঁজতে থাকে। তখনই দেখা যায় যে ওর যে অ্যাডপ্টেড মা সে আসে এবং ওকে একটা খাবার দেয় এবং বলে যে, "এখন থেকে তুমি আমাদের সাথেই থাকতে পারবে।" এরপর সে সুলংকে তার বাসায় নিয়ে যায় এবং বলে যে, "এখন থেকে এটা তোমার ভাই চেন" এবং ওর কাছে নিয়ে আসে এবং বলে যে, "চেন, এখন থেকে এ তোমার বড় ভাই।" এবং তখনই দেখা যায় যে শাওচেন ওর দিকে ঘুরে বসে। তখনই দেখা যায় ওর মা বেডের উপর থেকে একটা জ্যাকেট নেয় শাওচেনের এবং সেটা ওকে পরিয়ে দেয় এবং বলে যে, "তুমি আপাতত তোমার ছোট ভাইয়ের এই জ্যাকেটটা এখন পরে থাকো।" তখনই দেখা যায় যে সে ওর হাতটা ধরে এবং বলে যে, "দেখো, দেখো তোমার হাতটা কতটা ঠান্ডা হয়ে আছে।" এর পরের দিন আমরা দেখতে পাই যে ওদের মা হসপিটালে ভর্তি থাকে এবং দেখা যায় যে সুলং অনেক বেশি কান্না করতে থাকে আর বলে যে, "মা, আমি অনেক বেশি সরি।" এবং সে আরও বলে যে, "তুমি যদি আমাকে অ্যাডপ্ট না করতে তাহলে আজকে আর তোমার এই অবস্থা হতো না।" তখনই দেখা যায় যে ওই মহিলা বলে যে, "সিলি চাইল্ড, এটা কারো দোষ না, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট।" সুলং বলে, "অ্যাক্সিডেন্ট?" তখন ওর মা বলে যে, "এতে কারো কোনো দোষ নেই।" এরপর দেখা যায় যে সে আরও বলে যে, "তোমাকে অ্যাডপ্ট করে আমি সবথেকে ভালো কাজটা করেছি।" তখনই দেখা যায় যে সে আরও বলে যে, "এটার পিছনে তোমার মায়ের একটা সেলফিশ রিজন ছিল।" এবং সে আরও বলে যে, "কারণ আমি শাওচেনের ব্যাপারে অনেক চিন্তিত ছিলাম। সে অনেক লনলি ছিল।" এবং দেখা যায় যে তার মা আরও বলে যে, "এজন্যই আমি তার জন্য একটা ভালো বড় ভাই খুঁজে এনে দিয়েছিলাম।" এবং দেখা যায় যে ওর মা আরও বলে যে, "এখন থেকে শাওচেনের সব দায়িত্ব তোমার।" সুলং তখন বলে যে, "মা, তুমি একদমই চিন্তা করো না।" তখনই দেখা যায় যে ওর মা বলে যে, "লাং, এখন থেকে যদি তুমি কাউকে পছন্দ করো তাহলে মনে করে তাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে, আমাকে দেখাবে।" এবং সে আরও বলে যে, "হোক সে ছেলে বা মেয়ে, সেটা একদমই ম্যাটার করে না।" তখনই দেখা যায় যে ইউসুলাং আবার বাস্তবে ফিরে আসে এবং ওর মাকে বলে যে, "মা, সরি, আমি শাওচেনের ঠিকভাবে খেয়াল রাখতে পারিনি।" এরপর দেখা যায় যে সুলং আরও বলে যে, "আসলে তোমার উচিতই হয়নি আমাকে অ্যাডপ্ট করা। আর না হলে তুমি আর শাওচেন এখন হ্যাপিলি থাকতে পারতে এবং তোমরা এখনও বেঁচে থাকতে।" সে আরও বলে যে, "বাট মম, তুমি একটা বিষয়ে অনেক বেশি ভুল ছিলে।" এবং দেখা যায় সে আরও বলে যে, "কারো জীবন শেষ পর্যন্ত লিড করা মানেই সে যে হ্যাপিনেস খুঁজে পাবে এটা একদমই না।" এই কথা বলার পর দেখা যায় যে ওখানেই বসে পড়ে ইউসুলাং। ইউসুলাং তখন আরও বলে যে, "মম, আমি এখন একটু টায়ার্ড।" এরপর দেখা যায় যে সে আরও বলে যে, "কিন্তু আমার স্বপ্নে যখন আমি তোমাকে দেখি সেটাই আমার কাছে একদম রিয়েল ওয়ার্ল্ডের মতো মনে হয়।" এবং দেখা যায় যে সে আরও বলে যে, "তুমি যখন ছবিতে থাকো শাওচেন রেলিংয়ে আর সেই ভিসিএস ফানশাও, সব কিছুই আমার কাছে ফেক মনে হয়।" এবং দেখা যায় যে সে আরও বলে যে, "কিন্তু যখনই আমি এই পর্যন্ত এসে পৌঁছাই তখনই আমার ঘুমটা ভেঙে যায় এবং সেই সুন্দর স্বপ্নটা থেকে আমি জেগে উঠি।" এবং দেখা যায় যে সে আরও বলে যে, "মম, আমি তোমাকে অনেক বেশি মিস করছি। আমি কি তোমাকে একটু দেখতে আসতে পারি?" এরপর দেখা যায় যে ইরসুলং আবারও কান্না করতে থাকে এবং কান্না করতে করতেই বলে যে, "মম, আমি তোমার হাতের সেই ডাম্পলিং খেতে চাই এবং সেই মৌরিও খেতে চাই।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফানসাও তার অফিসের একটা সোফায় বসে চোখ বন্ধ করে মালা জপতে থাকে এবং দেখা যায় যে ওর বন্ধু সে গাড়ির উপর শোয়া থাকে। সে বলে যে, "তুমি কখন থেকে ম্যাচ নিয়ে খেলা বন্ধ করেছো?" এবং তখনই দেখা যায় যে দরজায় কেউ নক করে এবং তখনই দেখা যায় যে ওকে ভেতরে আসতে বলে। তখনই দেখা যায় ওখানে মেইড আসে এবং বলে যে, "ফানসাও?" তখনই ফানসা বলে যে, "আচ্ছা, আজকাল আমার যে জায়গা সেটা পরিষ্কার করার ব্যাপারে কোন ঝামেলা হচ্ছে? কি হচ্ছে কি আসলে?" তখনই দেখা যায় যে মহিলা বলে যে, "হোটেল থেকে যে মেইল পাঠানো হচ্ছে সেটা একদমই ধরা হয়নি। এই পুরোটা সময় গেস্ট রুমের দরজা বন্ধ ছিল।" এবং দেখা যায় যে সে আরও বলে যে, "আপনার রিকোয়েস্টে আমি নক করেছিলাম এবং বলেছিলাম যে হাউসকিপিং এর জন্য।" তখনই ফানসা বলে যে, "সে কি বলেছে?" তখনই দেখা যায় মহিলা বলে যে, সে বলেছে যে দরকার নেই। এরপর দেখা যায় যে ফানসা বলে যে, "আচ্ছা, তুমি যেতে পারো।" মহিলাটা চলে যেতে নেয়। তখন ও আবার বলে যে, "একটু দাঁড়াও।" সে আবার বলে যে হোটেল থেকে যখন খাবার ডেলিভারি করবে তার সাথে কিছু পেস্ট্রিও দিতে বলো। এমন কিছু দিতে বলবে যেটা ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগবে খেতে। এবং সে আরও বলে যে, তাছাড়া ওটা মিষ্টিটা একটু কমিয়ে দিতে বলবে। তখন দেখা যায় মহিলা বলে যে, "আচ্ছা, ঠিক আছে।" এরপর দেখা যায় পাস্টের একটা স্মৃতিতে ফেরত যায় ফানসাও। যেখানে দেখা যায় যে সুরং আর সে এক জায়গায় খুব অন্তরঙ্গভাবে তারা বসেছিল। ফানসা তখন জিজ্ঞাসা করেছিল যে, "তুমি সুইট কেন পছন্দ করো না?" তখনই দেখা যায় সুরং বলেছিল যে, "আমি সুইট পছন্দ করি না সেটা তুমি কি করে জানলে?"
তখনই দেখা যায় যে ফানসা বলে যে, "আমি ১ম দিন তোমার জন্য যখন কফি নিয়ে গিয়েছিলাম, তুমি বলেছিলে যে তুমি সুইট পছন্দ করো না।" এরপর দেখা যায় যে ফানসা আর বলে যে, "আর যেদিন তুমি আমার সিগারেট খেলে ১ম, সেদিন তো তুমি বললে যে এটা অনেক বেশি সুইট।" ইউসুলং তখন বলে যে, "আমি যখন অরফানেজে ছিলাম, তখন অরফানেজের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। আমরা মিষ্টি তো খেতেই পেতাম না। এরপর একদিন এমন হলো যে লিডার আসলো ইন্সপেকশনে এবং তখন অরফানেজ থেকে অনেকগুলো ক্যান্ডি কেনা হলো এবং সেগুলো আমাদের সব ক্লাসে ভাগ করে দেওয়া হলো এবং আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং সারাদিন এটার জন্য অপেক্ষা করেছি খাওয়ার জন্য। কিন্তু দেখা যায় যে লিডার চলে যাওয়ার পরেই অরফানেজ আবার সেগুলো ফেরত নিয়ে গেল এবং আমি অনেক বেশি জেদি হয়ে গেলাম এবং নিজে নিজেকেই বললাম যে এটা শুধুমাত্র সুগার এবং সে আরও বলে যে এটা শুধুমাত্র ক্যান্ডি, এতে এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। এবং দেখা যায় সে আরও বলে যে আমি নিজে নিজেকেই বলতে লাগলাম যে আমি আসলে সুইট পছন্দ করি না। এরপর দেখা যায় যে সে আরও বলে যে এবং আমি নিজেকে কনভিন্স করেও ফেললাম। এবার সে আরও বলে যে পরবর্তীতে দেখলাম যে সত্যিই আমি সুইট পছন্দ করি না। তখনই এই কথা বলার পর দেখা যায় যে জিয়া ওর মাথাটা তার কাঁধের উপরে রাখে। এরপর আবার সে বাস্তবে ফিরে আসে এবং তখনই দেখা যায় শিলিহুয়া ওকে বলে যে, "আচ্ছা তুমি তো কখনো অফিসে রাত কাটাতে না, এখন কেন তুমি এই অফিসে রাত্রে থাকছো?" জিয়াও তখন বলে যে, "মেবি আমি তার আশেপাশে না থাকলেই আমি তাকে সেফ রাখতে পারবো।" এরপর দেখা যায় যে ওর বন্ধু একটা দীর্ঘশ্বাস ছাড়ে এবং তখনই ওর যে সেক্রেটারি থাকে সে ভেতরে ঢোকে এবং বলে যে, "বস, আপনার মেহমান চলে এসেছে।" তখনই দেখা যায় যে শিলিহুয়া ওখান থেকে উঠে দাঁড়ায় এবং বলে যে, "আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, গুড লাক।" এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইশিলং সে ফানসার অফিসের দিকে আসে। তখনই আমরা ব্যাকগ্রাউন্ডে মিসেস হুয়াং এর কথা শুনতে পাই। সে ইশিলংকে কল করে এবং ইশিলং অবাক হয়ে যায় যে তার যে টিচার তার ওয়াইফ কেন তাকে কল করছে। তখনই দেখা যায় সে ফোনটা পিক করে এবং তখনই দেখা যায় সে মহিলা বলে যে, "ইশিলং, তুমি ফাইনালি তোমার ফোনটা ওপেন করলে?" তখনই দেখা যায় সে আরো বলে যে, "এই ব্যাপারটা তোমার টিচারকে নিয়ে।" এরপর আমরা দেখতে পাই সে ভেতরে ঢুকতে নেয়। কিন্তু ফারসাওর যে সেক্রেটারি থাকে আহুয়া, সে তাকে বাধা দেয়। আহুয়া বলে যে, "আপনি এভাবে ভেতরে ঢুকতে পারেন না।" তখনই দেখা যায় ইশিলং বলে যে, "তুমি সরো।" তখনই দেখা যায় যে আহুয়া আবার বলে যে, "আপনি এভাবে করে ভেতরে ঢুকতে পারবেন না। আমাকে আগে বসের পারমিশন নিতে হবে।" তখনই দেখা যায় যে ইশিলং বলে যে, "আমি তোমাকে সরতে বলেছি।" তখনই দেখা যায় যে ফানসা ওখান থেকে বেরিয়ে আসে এবং বলে যে, "আহুয়া, তুমি এটা করতে পারো না।" এবং সে আরো বলে যে, "তুমি ইশিলংকে যেকোনো জায়গায় বাধা দিতে পারো না। সে যেখানে ইচ্ছে সেখানে যাবে। তুমি একদমই তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না।" একথা বলার পর দেখা যায় যে ইশিলং ওকে ঠেলে ভেতরে ঢুকে যায় এবং আহুয়াও ভেতরে আসে। ফানসা তখন আহুয়াকে বলে যে ইশিলং এর জন্য কিছু নাস্তার ব্যবস্থা করো এবং সেগুলো যেন খুব মিষ্টি না হয়। আহু তখন বলে যে, "আচ্ছা ঠিক আছে।" একথা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে জিয়াও সে গিয়ে সোফায় বসে এবং বলে যে, "আচ্ছা তুমি এখানে কেন এসেছো?" তখনই দেখা যায় যে ইশিলং বলে যে, "তুমি এটা কেন করলে?" তখন জিয়া বলে যে, "কি বলতে চাইছো তুমি?" তখনই দেখা যায় যে ইশিলং বলে যে, "আমি তো চাংলিং কোম্পানি ছেড়ে দিয়েছি। তারপরও কেন তুমি আমার টিচারকে শু করেছো?" এই কথা শুনে দেখা যায় যে জিয়া বলে যে, "তার মানে তুমি এখানে আমাকে খুঁজতে এসেছো, এটার বিষয়ে তুমি এক্সপ্লেনেশন নেবে এইজন্য?" তখনই দেখা যায় জিও বলে যে, "কোনো কারণ নেই। আমার জাস্ট মুড ভালো ছিল না এইজন্যই।" ইরসুলং তখন বলে যে, "তোমার মুড ভালো ছিল না এইজন্য?" তখনই দেখা যায় জিও বলে যে, "হ্যাঁ।" এবং তখন দেখা যায় সে আর বলে যে, "তোমার মিস্টার হুয়াং সে কিছু বিষয়ে আমার বিরোধিতা করেছিল" এবং সে আর বলে, "যাক সবকিছু এখন ভুলে যাও। কে তাকে বলেছিল এরকম বিপদের মুখে পড়তে?" তখনই ইরসুলং বলে যে, "তুমি কি জানো? তোমার এই কারণের জন্য সে অনেক বেশি সিক হয়ে গিয়েছিল এবং সে সিঁড়ি থেকে পড়ে তার পায়ে ব্যথা পেয়েছে।" তখনই দেখা যায় জিও বলে যে, "তুমি কি এই ব্যাপারের জন্য আমাকে দোষী করবে?" ফানসা তখন আরও বলে যে, "সুলং, তুমি যদি প্রফেসর হুয়াংয়ের হয়ে এখানে এসে থাকো তাহলে আমি ইমিডিয়েটলি লসুটটা উঠিয়ে নেব।" এবং সে আরও বলে যে, "তুমি তো জানো তুমি আমাকে যা করতে বলবে সেটা আমি ইমিডিয়েটলি করে দেবো।" তখনই দেখা যায় যে সুলং বলে যে, "তুমি জোর জবরদস্তি ছাড়া আর কী বা করতে পারো? তোমার আর কী বা করার আছে?" তখনই দেখা যায় যে ফানসাও একটু অবাক হয় এবং সে সিগারেটটা মুখ থেকে নামিয়ে রাখে এবং বলে যে, "হ্যাঁ, তুমি ঠিকই বলেছো।" এবার সে উঠে দাঁড়ায়। সে আর বলে যে, "আমিও তোমার কাছে রিকোয়েস্ট করেছিলাম। কিন্তু তুমি অলরেডি তোমার মাইন্ড সেট করে ফেলেছো।" সে আরো বলে যে, "সত্যি কথা বলতে আমি তোমার টিচারকে এজন্য শোকজ করিনি যাতে তুমি কম্প্রোমাইজ করো।" সে আরো বলে যে, "আমি জাস্ট অনেক বেশি খারাপ ফিল করছিলাম। আমি যদি কিছু না করতাম তাহলে হয়তো আমি সাফোকেটেড হয়ে মরে যেতাম।" এরপরে দেখা যায় যে জিয়াও একা একাই একটু শান্ত হয়। এরপর সে ইউসুলাং এর কাছে আসে এবং ওর কাছে এসে বলে যে, "ইউসুলাং, চলো একে অন্যকে কষ্ট দেওয়া বন্ধ করি।" এরপর দেখা যায় যে সারা বলে যে, "আমি মানছি যে সব আমার ভুল।" এরপর সারা বলে যে, "তুমি আমাকে যেরকম খুশি শাস্তি দিতে পারো এবং তাতে করে হলে যদি তুমি আমার কাছে ফেরত আসো তাহলে সেটাই হবে।" তখনই দেখা যায় যে ওখানে আহু আসে নাস্তা নিয়ে এবং তখনই দেখা যায় যে সুলং সে ওই সোফায় গিয়ে বসে এবং ওখান থেকে একটু চা পান করে। নাস্তাটা টেবিলের উপর রেখে আহু ওখান থেকে চলে যায়। তখনই দেখা যায় যে ইউসুলাং সে ফানসার দিকে তাকায়। ফানসাও তখন তার সিগারেটটা ধরাতে নিয়েছিল। তখনই ইশিলং ওকে বলে যে, "ফানসাও, আমার কাছে এমন কিছু আছে যে সেটা যদি আমি লিক করে দেই তাহলে তুমি অনেক বিপদে পড়ে যাবে।" তখনই দেখা যায় যে ফানসাও সে ওই সিগারেটটা
মুখ থেকে নামায় এবং বলে যে, ইসুলাং, তোমার কাছে যা কিছুই থাক, তোমার টিচার যে আমার সাথে কন্ট্রাক্ট করেছে সেটা ভ্যালিড এবং সেটা একদমই রিয়েল। এরপর দেখা যায় সে আরও বলে যে, যদিও আমি কোম্পানির জিএম না, এবং দেখা যায় সে আরও বলে যে, কিন্তু হুয়া কিমিং এবং তার যে টিম আছে তারা আইনের কাছে দায়বদ্ধ। সে আরও বলে যে, তারপর আর কি, সে মনে হয় এই যে কন্ট্রাক্টটা ব্রিজ করার যে পেনাল্টি হবে সেটা সে দিতে পারবে না। তখন দেখা যায় যে সে আরও বলে যে, সে যদি সাহস করে যে তার আনফিনিশড যে কাজ সেটা আমাকে তুলে দেবে, তাহলে আমি তাকে অন্যভাবে ফাঁসাবো, তাকে কমার্শিয়াল ফ্রড বলে, তখন আমি তার নামে মামলা দেবো। এবং সে আরও বলে যে, তাহলে সে শুধু যে টাকা পেমেন্ট সেটা করলেই হবে না। এই কথা শুনে তখন ইউসুলাং বলে যে, প্রফেসর হুয়ং যদি জেলে যায় তাহলে এর প্রজেক্টটা থেমে যাবে এবং এর থেকে তুমি কোনো টাকাই লাভ করতে পারবে না। সে আরও বলে যে, তুমি যেটা এর পিছনে খরচ করেছো সেটাও জলে যাবে। এবং সে আরও বলে যে, এসব করে তুমি কী লাভ পাবে? জিয়াও তখন বলে যে, ইউসুলাং, তুমি নিজের মুখেই বলেছো যে আমি একজন ম্যাডম্যান, এবং একজন ম্যাডম্যানের কী রিজন থাকতে পারে এসব করার? আমি জাস্ট সব কিছু কুইকলি ফিক্সড করতে চাচ্ছি। যদি আমি হ্যাপি না হই তাহলে আর কেউ হ্যাপি হতে পারবে না। আমার সাথে সাথে আমি যে কজনকে পারি নিচে নামাবো। তখনই দেখা যায় যে ইউসুলাং সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে এবং বলে যে, আমি যতদূর জানি এই কেসটা এখন মেডিটেশনে আছে। এবং সে আরও বলে যে, মেডিয়েটর যারা তারা সাজেস্ট করছে যে উভয় দলকেই একটু আবার ভাবার জন্য। তখন দেখা যায় সে আরও বলে যে, যদি চাংলিং ফার্মাসিউটিক্যাল এটা ৩ মাসের মধ্যে সমাধান করতে পারে তাহলে তুমি তোমার লসটা তুলে নেবে। তখন দেখা যায় জিয়া একটু হাসে এবং বলে যে, ঠিক বলেছো। এই কথা বলে দেখা যায় যে উঠে দাঁড়ায় এবং বলে যে, আমি যদি অ্যাগ্রি না হই সাইন করার জন্য তাহলে এই কেসটা মেডিটেশনে দুদিনও টিকবে না। এবং সে আরও বলে যে, ৩ মাসের ভেতর এটা কমপ্লিট করা একদমই সহজ না। এই কথা বলে দেখা যায় যে সে জানালার পর্দাগুলো সরিয়ে দেয় এবং আলো এসে ইউসুলাংয়ের মুখের ভেতর পড়ে। ইউসুলাং তার চোখ দুটো বন্ধ করে ফেলে এবং দেখা যায় যে ফানশাও আবার বলে যে, আমি একজন আউটসাইডার, কিন্তু তারপরও আমি এটা জানি যে এক একটা প্রসেসে কতটা সময় লাগে। এরপর দেখা যায় যে ইউসুলাং সে বসা থেকে উঠে দাঁড়ায় এবং দেখা যায় যে সে জিয়ার দিকে তাকায় আর বলে যে, যদি চাংলিং ফার্মাসিউটিক্যাল এটা ৩ মাসের মধ্যেও শেষ করতে পারে তাহলে তুমি এই লসিটটা তুলে নেবে, ঠিক আছে? তখনই দেখা যায় যে জিয়া ওর দিকে তাকায় এবং বলে যে, কেন? তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে, কারণ একসময় তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার একটা উইশ পূরণ করবে এবং কোনো রকমের শর্ত ছাড়াই। এরপর পূর্বের কিছু স্মৃতি দেখা যায় যেখানে দেখা যায় যে তারা দুজনে ইন্টিমেট হয় এবং এরপর দেখা যায় জিয়াও উঠে বসে এবং তখনই সে সুলংকে বলে যে, তোমার ঠোঁট এতটা সাদা হয়ে গিয়েছে কেন? তখনই দেখা যায় যে সুলংকে বলে যে, তুমি যে ফোর্সগুলো আমার উপর অ্যাপ্লাই করেছো এই জন্য। তখনই দেখা যায় যে জিয়া বলে যে, আসলে আমার ভুল হয়ে গেছে, এই জন্যই বোধহয় তুমি এরকম ঘেমে গিয়েছিলে। তখনই দেখা যায় যে সে ইউসুলাংকে আবারও কিস করতে নেয় এবং সরি বলে। দেখা যায় যে ইউসুলাং তখন ওকে বলে যে, আচ্ছা সমস্যা নেই, বাদ দাও সব, যা হবার হয়ে গেছে। এরপর হঠাৎ করেই দেখা যায় যে জিয়া উঠে বসে এবং বলে, ডিরেক্টর ইউ, আপনি সত্যিই আমার প্রতি সদয় আচরণ করেছেন। এবং সে আরও বলে যে, আমার যদি আপনার জন্য কোনো কিছু করতে হয় তাহলে সেটা আমি অবশ্যই করব। আপনার জন্য যদি হাজারবারও আমাকে মরতে হয় তাহলে সেটাও আমি মেনে দেব। তখন দেখা যায় ইউসুলাং একটু হাসে এবং সেটা দেখে জিয়া বলে যে, আপনি হাসছেন কেন? আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? তখনই দেখা যায় সে আরও বলে যে, আমি একদম সিরিয়াস। তখন দেখা যায় ইউসুলাং উঠে বসে এবং বলে যে, আমি তোমাকে বিশ্বাস করছি। এরপর দেখা যায় জিয়া আবার বলে যে, ডিরেক্টর ইউ, আমি একদমই সিরিয়াস হয়ে কথাটা বলছি। এবং সে আরও বলে যে, আপনি যা কিছু করতে বলবেন, যদি বলেন যে আকাশে চাঁদ এনে দিতে সেটাও আমি আপনাকে এনে দেব। আপনি যদি আমাকে বলেন যে ৭ সমুদ্র পাড়ি দিয়ে আপনার জন্য একটা টার্টল এনে দিতে হবে, আমি সেটাও আপনাকে এনে দেব। এই কথা শুনে দেখা যায় যে ইউসুলাং ওর কাছে আসে এবং ওর ঠোঁটে একটা কিস করে এবং বলে যে, আমি সত্যিই এটা বিশ্বাস করে নিলাম। এরপর দেখা যায় যে সে আরও বলে যে, এখন থেকে তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে এবং সেটা কোনো কন্ডিশন ছাড়াই। এরপর দেখা যায় ইউসুলাং জিয়াকে তার কাছে টেনে নেয় এবং বলে যে, আসো, তোমার বিগ ব্রাদারের কাছে আসো। এই কথা বলে দেখা যায় যে তারা আবারও ইন্টিমেট হয়। এরপর জিয়া আবার বর্তমানে ফিরে আসে এবং দেখা যায় যে তার যে সিগারেটটা থাকে সেটা সে নিভিয়ে ফেলে এবং বলে যে, ৩ মাস, এর থেকে বেশিও না, কমও না। এবং সে আরও বলে যে, আমি অবশ্যই গুড নিউজের জন্য অপেক্ষা করব, ডিরেক্টর ইউ। এই কথা শোনার পর দেখা যায় যে ইউসুলাং ওখান থেকে বেরিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে জিয়া সে সিগারেটটা ওখানে রেখে দেয়। বাইরে এসে আমরা দেখতে পাই যে ইউসুলাং সে তার প্রফেসরকে ফোন করে আর বলে যে, প্রফেসর হুয়াং, আমরা ৩ মাস সময় পেয়েছি। এবং দেখা যায় সে আরও বলে যে, যদিও এটা অল্প সময়, কিন্তু আপনি আর আপনার টিম যদি দিনরাত চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার এই কাজটা করতে পারবেন। তখন দেখা যায় যে টিচার বলে যে, সুলাং, তুমি তো জানো আমি আমার পায়ে ব্যথা পেয়েছি। এবং দেখা যায় সে আরও বলে যে, গ্রুপে খুব কম মানুষই আছে যারা বিশ্বস্ত। এরপর দেখা যায় যে সে আরও বলে যে, তাছাড়া শুনেছি আমাদের নাকি শোকজ করা হয়েছে, মানুষ এমনিতেই অনেক ভয়ে আছে। এবং সে আরও বলে যে, এখন তো তার সবাই চলে যেতে চাইছে। দেখা যায় যে প্রফেসর আরও বলে যে, কোনো সোল্ডার নেই, কোনো জেনারেল নেই। এবং সে আরও বলে যে, যদিও আমরা ৩ মাস সময় পেয়েছি কিন্তু আমার মনে হয় না আমরা এখানে কোনো কিছু করতে পারবো। তখন দেখা যায় যে ইউসুলাং চুপচাপ শুনতে থাকে। প্রফেসর তখন আরও বলে যে, ইউসুলাং,
তুমি এসে আমাকে একটু হেল্প করো। তুমি হেল্প করলে আশা করি আমি এই কাজটা করতে পারবো। এরপর দেখা যায় যে ইউসুলাং কিছু একটা ভাবে এবং বলে যে, "প্রফেসর হুয়াং, আমি যাবো আপনাকে হেল্প করতে। আমি এখন ফোনটা রাখছি। আমি আবার আপনাকে পরে কল করব।" এই কথা বলে দেখা যায় যে ও ফোনটা রেখে দেয়। এরপরে আমরা দেখতে পাই যে প্রফেসর হুয়াং সে জিয়ার অফিসে বসে আছে। প্রফেসর তখন বলেন যে, "ফানশাও, তোমার এই বাঙ্কারে আমি অভ্যস্ত না।" এবং সে আরো বলে যে, "তুমি সত্যিই ইলেকট্রিক বিল দিতে অনেক পছন্দ করো, তাই না?" এরপরে দেখা যায় যে সে ফানসার দিকে তাকায় এবং বলে যে, "আচ্ছা, কেমন চলছে এসব? আমি এইমাত্র যা বলেছি সেটা কি ঠিক আছে?" তখনই দেখা যায় যে ফানসা বলে যে, "মিস্টার হুয়াং, আপনার এই অ্যাক্টিং এর ওপর আরো নজরদারি করতে হবে।" এবং সে আরো বলে যে, "আপনি এটাকে ফ্লাশ হতে দিয়েন না।" এই কথা বলে দেখা যায় যে তার দিকে চা এগিয়ে দেয়। তখনই দেখা যায় যে মিস্টার হুয়াং সে একটু দীর্ঘশ্বাস ছাড়ে এবং বলে যে, "আসলে তোমরা ইয়ং মানুষেরা তোমরা যে কি নিয়ে প্রতিদিন ঝগড়া করো সেটাই তো আমি বুঝতে পারি না।" তখন দেখা যায় যে সে আরো বলে যে, "একটু আগেই পাশের রুমে বসে আমি তো ভয়ে মরেই যাচ্ছিলাম।" এরপরে দেখা যায় সে আরো বলে যে, "আমি আমার পুরো জীবনে কোনো ভুল করিনি। এখন আমার বয়স হয়েছে। কিন্তু এখন আমি আমার নিজের স্টুডেন্টকেই ব্যবহার করছি আমার কাজে।" এই কথা বলার পর সে উঠে দাঁড়ায় এবং দেখা যায় যে জিয়াও উঠে দাঁড়ায় এবং বলে যে, "থ্যাংক ইউ মিস্টার হুয়াং।" প্রফেসর হুয়াং তখন বলে যে, "আমাদের দেখে শুনে পা ফেলতে হবে।" এরপর দেখা যায় সে বলে যে, "আচ্ছা, আমি আসছি।" তখনই দেখা যায় যে জিয়া বলে যে, "আপনার কুকুরের কারণে আপনি পায়ে ব্যথা পেয়েছেন। এতে আমার কোনো হাত নেই। তাহলে আপনি এরকম এক্সট্রা নাটক কেন জুড়ে দিয়েছেন?" তখনই দেখা যায় যে সে একটু হাসে এবং বলে যে, "এটা দরকার ছিল।" এবং সে আরো বলে যে, "তাছাড়া এতে এমন কোনো ডিফারেন্সও নেই।" এই কথা বলে সে একটু হাসে এবং ওখান থেকে চলে যায়। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভাই রে ভাই! ম্যানিপুলেটর দেখেছি। কিন্তু এটার মতো আর একটাও দেখিনি। মানে সবগুলোই ধান্দাবাজ। কি একটা অবস্থা! যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।